1000 টাকায় কিছু লেবু কিনে প্রথমে 2/3 অংশ হচ্ছে 15% লাভে, বাকি অংশ 10% লাভে বিক্রি করে মানে টোটাল সর্বসাকুল্যে কত লাভ হয়? তাহলে প্রথমে বিক্রি করে 15% লাভ হয়, আর বাকি লেবু বিক্রি করে 10% লাভ। ওভারঅল কত লাভ হয় সেটা আমরা জানি না, কিন্তু রেশিও দেওয়া আছে, রেশিওটা বার করে তো অন্য জায়গায় একটু বার করে নাও, নাকি এখানেই করবে। প্রথমে 2/3 অংশ বিক্রি করে, প্রথমে বিক্রি করে 3 ভাগের মধ্যে 2 ভাগ, প্রথমে 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করে, তাহলে বাকি থাকবে কত ভাগ? 3 ভাগের 1 ভাগ, রাইট? তাহলে প্রথমে 2 ভাগের মধ্যে প্রথমে কত বিক্রি করে বলো দেখি? টোটাল 3 ভাগ না? 3 ভাগের মধ্যে বিক্রি করে 2 ভাগ, তাহলে বাকি থাকবে কত ভাগ? বাকি থাকবে 1 ভাগ। প্রথমে 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করে, তাহলে বাকি থাকবে 3 ভাগের 1 ভাগ। তাহলে রেশিও যদি করো না, তাহলে 3 3 ক্যান্সেল, তার মানে কত হবে? তোমরা বলবে স্যার 2:1। 2:1 বলো হয় কিনা? এতদূর বুঝলে কি ভাই? প্রথমে 3 ভাগের 2 ভাগ, তাহলে পরে বিক্রি করবে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি হয়ে গেল, বাকি 1 ভাগ থাকবে। আরে হ্যাঁ কিনা? 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করলো, বাকি থাকবে 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। রেশিও করো 2:1। তাহলে এই দুইটা আর ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার এই দুইটার ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এই দুইটা আর যোগফল কত? 3 না? সে পার্সেন্ট দিয়ে দেবো, অসুবিধার কি আছে? তাহলে এইটার 5 আছে, তাহলে এটারও 5 বানাইতে হবে। বলো দেখি 3 এর সাথে কত গুণ করলে 5 হবে? বলো বলো ভাই, 3 এর সাথে কত গুণ করলে 5 হবে? দেখো 5/3। 3 এর সাথে 5/3 গুণ করলে 3 3 ক্যান্সেল হবে, তার মানে কত হবে? 5%। 5 হবে 5। এদের ডিফারেন্স 5 আছে, তাহলে এটারও 5 বানাইতে হবে। 3 কে কত দিয়ে গুণ করলে 5 হয়? 5/3, তাহলে 3 3 কাটা যাবে, 5 হবে। কত দিয়ে গুণ করতে হয়? 5/3, তাহলে তোমরা বলবে স্যার এটাও 5/3 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10/3। তোমরা বলবে স্যার এটাও 5/3 গুণ হবে, তাহলে 5/3। 5/3 মানে 3 ওকে 3, 1 পূর্ণ 2/3। ফ্র্যাকশনে নিয়ে আসো। 3/10 মানে 3 দিয়ে 10 কে ভাগ করো, 3 পূর্ণ 1/3, রাইট? চলো, আর এটা 1 পূর্ণ পার্সেন্ট দিয়ে দিতে পারো দুই জায়গাতে, এখানেও এখানে। স্যার কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এই দুটোর ডিফারেন্স যদি 5 হয়, তাহলে এই দুটোর যোগফল 3 আছে না? 3 এর সঙ্গে 3 কে কত দিয়ে গুণ করলে 5 হবে? 5 বানাইতে হবে। তাহলে তোমরা বলবে স্যার 5/3। 5 বানাবো 5 উপরে, 7 বানাইতে হলে 7 উপরে, আর 3 3 কাটা যাবে, তাই না? যদি 7 বানাইতাম, যদি বলতো 3 কে 7 বানাইতে হবে, 7/3 দিয়ে গুণ। 11 বানাইতে হলে 11/3। 5 বানাবো 5 উপরে, আর 3 কাটার জন্য নিচে 3। এইটা 5/3 হলে এটাও 5/3। 10/3 মানে 3 পূর্ণ 1/3, আর 5/3 মানে 1 পূর্ণ 2/3। এবার বলো এনে কি হবে? তাহলে ওভারঅল পার্সেন্টটা কি হবে বলো দেখি? ওভারঅল পার্সেন্ট এই দুইটার মিডিলে থাকবে। 15 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে বড়। ছোটটাকে টার্গেট করো, তাহলে সুবিধা হবে। 10 এর চেয়ে বড় কত বড় হবে? যাতে দুইটার বিয়োগ করলে 3 পূর্ণ 1/3। এইটা আর চেয়ে বড় হবে কত? বিয়োগ করলে 3 পূর্ণ 1/3 না? তাহলে এটা 3 পূর্ণ 1/3 বড় হবে, 13 পূর্ণ 1/3%। 13 পূর্ণ 13 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 3 পূর্ণ 1/3%। ছোটটাকে টার্গেট করবে। এটা ঠিক এই দুইটার বিয়োগফল, এটার চেয়ে বড়, এটার চেয়ে ছোট। কত বড় হবে? এই দুইটা বিয়োগ করলে 3 পূর্ণ 1/3 হবে। তাইলে এটা 10 এর চেয়ে 3 পূর্ণ 1/3 বড় হবে, মানে 13 পূর্ণ 1/3। এনে যদি থাকতো 4 পূর্ণ 1/3, তাহলে 10 এর থেকে 4 বড় হইতো, 14 পূর্ণ 1/3। এই দুইটার ডিফারেন্স এত। দেখো 15 থেকে 13 পূর্ণ 1/3 বিয়োগ করলে 1 পূর্ণ 2/3 হবে, রাইট? তাহলে ওভারঅল কত লাভ হবে? 13 পূর্ণ 1/3%। এখন বোঝানোর জন্য লেখালেখি করছি, স্যার খুব জটিল মনে হচ্ছে। জটিল না, বস সিম্পল কনসেপ্ট ভাই, রাইট? আসো সেম। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে, কত টাকায় কিনে এটা দরকারই নেই। প্রথমে কত পার্সেন্ট লাভ হয়? 20%। আর পরে কত পার্সেন্ট লাভ হয়? 10% ক্ষতি। আর মাঝখানে ওভারঅল এই দুইটার রেশিও করো তো। রেশিওটা রাফে করে প্রথমে বিক্রি করে 7 ভাগের 5 ভাগ, তাহলে প্রথমে 7 ভাগের 5 ভাগ যদি বিক্রি হয়, তাহলে বাকি থাকবে 7 ভাগের 2 ভাগ। টোটাল 7 ভাগের মধ্যে 5 ভাগ বিক্রি হয়ে গেল, তাহলে বাকি থাকবে 7 ভাগের 2 ভাগ। তাহলে রেশিও করলে 7 7 ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার 5:2। কত হবে ভাই? 5:2। এতদূর ক্লিয়ার? তোমরা বলবে স্যার ক্লিয়ার। প্রথমে 7 ভাগের 5 ভাগ, পরে বিক্রি করবে 7 ভাগের 2 ভাগ। রেশিও করো বস 5:2। ক্লিয়ার পান্ডা? তোমরা বলবে স্যার হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার আসো মন দিয়ে শুনো। এই দুইটার যোগফল কত? সরি, এই দুইটার ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্স কত? দুইটা আলাদা কিন্তু, প্লাস আর একটা মাইনাস। তাহলে দুইটার ডিফারেন্স মানে যোগ হয়ে যাবে কিন্তু। 20 আর 10 30।
দুইটার ডিফারেন্স 10 না, কিন্তু দুইটা আলাদা, একটা প্লাস আর মাইনাস, দুইটা আলাদা হলে কি হবে? ডিফারেন্স বার করতে গেলে যোগ হয় না, 20 আর 10 30। তাহলে খেয়াল করো, এই দুইটার যোগ ফলে আমাদের কত বানাইতে হবে? 30 বানাইতে হবে। তাহলে 7 সঙ্গে কত গুণ করলে 30 হবে? 30 বানাইতে হবে না? এই দুইটা আর ডিফারেন্স 30, তাহলে এটারও 30 বানাইতে হবে। 30 বানাবো, 30 দিয়ে গুণ। 11 বানাইতে হলে 11 দিয়ে গুণ। আর 7 কে কাটার জন্য নিচে 7। তাহলে দেখো 7 7 ক্যান্সেল হবে, দেখো 30%। পার্সেন্ট দিয়ে দেবো, এখানে অসুবিধার কি আছে? তাহলে এইটার ডিফারেন্স 30 হলে এটারও 30 বানাইতে হবে। 30 মানে কত দিয়ে গুণ? 30 বানাবো, 30 দিয়ে গুণ। 25 বানাইতে হলে 25 দিয়ে গুণ। 7 কে কাটার জন্য নিচে 7। তাই 30/7 হলে এটাও 30/7 গুণ। তাহলে কত হবে? 5 30-এ 150 আর নিচে 7, 150/7। তাহলে 150/7 মানে কত হবে? 150/7 মানে বুঝা গেল? এটারে 30/7 দিয়ে গুণ, এটারও 30/7 দিয়ে গুণ। তাহলে 30/7 দিয়ে গুণ করলে 60/7। হ্যাঁ, তাহলে 7 আসলে 56, 8 পূর্ণ 4/7। আর এটা 7 দিয়ে যদি ভাগ করো, 21 পূর্ণ 3/7। এত পার্সেন্ট, এনেও পার্সেন্ট দিয়ে। ওকে, চলো 21 পূর্ণ 3/7। আর এখানে কত? 8 পূর্ণ 4/7 হলো, হ্যাঁ কিনা? তাহলে এইটার এদের ডিফারেন্স 30 হলে এটারও 30 বানাইতে হবে। 7 এর সঙ্গে 30/7 গুনতে হবে। তাহলে এটা বোঝানোর জন্য দেখালাম, 30/7 দিয়ে গুণ করলে 150/7 মানে 21 পূর্ণ 3/7। আর এটা কত হচ্ছে? 8 পূর্ণ 4/7। ছোটটাকে টার্গেট করব। এটা -10 এর চেয়ে বড় হবে আর 20 এর চেয়ে ছোট। এবার এই দুইটার ডিফারেন্স কত হবে বলো দেখি? 21 পূর্ণ 3/7। তাহলে মন দিয়ে শুনো, এখানে কত দিলে মিলবে বলো দেখি? দেখো, এই দুইটার ডিফারেন্স 21 হবে। তাহলে মন দিয়ে শুনো, এটা মাইনাস আছে, এখানে যদি 21 বানাইতে হবে না? দেখো 11 দিলে মিলে যায়, 11 পূর্ণ 3/7। তোমরা বলবে স্যার এখানে হবে 11 পূর্ণ 3/7 প্লাস হবে কেন? দেখো, একটা মাইনাস একটা প্লাস, 10 আর 11 যোগ করলে কি হবে? 21 হবে। দুইটা আলাদা হইলে আরে ডিফারেন্স বার করবো না? ডিফারেন্স মানে কি? দুইটা আলাদা হইলে যোগ, 10 আর 11 যোগ করে 21, 21 পূর্ণ 3/7। আর এটা দেখো 20 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 9 আর 3/7 বিয়োগ করলে 8 পূর্ণ 4/7। ওইটা অটোমেটিক বলবে, ছোটটা টার্গেট করে, ছোটটা। এইটা মাইনাস আছে, হ্যাঁ, এই দুইটার ডিফারেন্স 21 হবে। তার মানে কত হবে বলো দেখি? এটা 11 পূর্ণ 3/7 হবে। 10 আর 11 যোগ করলেই তো 21 পূর্ণ 3/7 হয়। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো বস? এই দুইটার ডিফারেন্স 21 হবে। তাহলে এটা -10, এটা প্লাস হবে বরাবর। 10 দুইটা আলাদা হইলে যোগ হয় না? তাহলে 11 পূর্ণ 3/7 মানে কত হবে বলে দেখি? এটা হবে। এটা লাভ হবে, পার্সেন্ট গুলো উঠে নেই। হ্যাঁ, কেন? 7 × 77 যোগ 3 সম্পূর্ণ ভাঙা, সমস্ত ভাঙা 80/7%। এত পার্সেন্ট লাভ হবে, ক্ষতি না। হ্যাঁ, আসো নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্যের 4/3 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, তাহলে প্রথমে 4/3 বিক্রি করে 30% লাভে, খেয়াল করো। আর পরে কত? পরে বিক্রি করে 10% ক্ষতিতে। এনে মোটের উপর কত লাভ হয় আমরা জানি না, এটা তো ইসে দিয়ে দেওয়া আছে, আমরা পার্সেন্ট দিয়ে বার করবো। হ্যাঁ, প্রথমে বিক্রি করে 4/3, তার মানে পরে বিক্রি করবে 4/1। প্রথমে 3 ভাগ, পরে বিক্রি করবে 1 ভাগ। রেশিও করো 3:1। দুইটার ডিফারেন্স কত? 30। ওকে, ওভারঅল কত লাভ হয়? অনেকে বলবে দেওয়া আছে তো, পার্সেন্ট দিয়ে বার করি। রাইট? তাহলে খেয়াল করো, এই দুইটার ডিফারেন্স কত? দুইটা আলাদা না? হ্যালো, দুইটা আলাদা। তাহলে কি হবে? যোগ হবে। 30 আর 10 যোগ করো 40। এই দুইটার ডিফারেন্স 40, তাহলে এটারও 40 বানাইতে হবে। এটা 4 আছে, 10 দিয়ে গুণ করো 40। এটা 10 গুণ মানে এটাও 10 গুণ, 3 10 30। এটাও 10 গুণ, 10 কে 10। পার্সেন্ট দিয়ে দিতে পারো। হ্যাঁ, তাহলে এই দুইটার ডিফারেন্স 30 হবে, আর এই দুইটার ডিফারেন্স 10 হবে। তাহলে তোমরা কত বলবে? তোমরা বলবে স্যার এটা দেখো, এই দুইটার ডিফারেন্স ছোটটাকেই যদি টার্গেট করো, এটা -10 হলে এটা +20 হবে। তাহলে না, দুইটার ডিফারেন্স 20 আর 10 যোগ হবে। দুইটা আলাদা না, যোগ হবে। আর 30 থেকে 20 বিয়োগ করলে 10। এইটার চেয়ে বড় আর এইটার চেয়ে ছোট, এটা 20 হবে। দেখো, এই দুইটার ডিফারেন্স, দুইটা আলাদা না, যোগ হবে। আর দুইটা সেম, বিয়োগ হবে। তাহলে ওভারঅল কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়। 20%, রাইট? কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়। তাহলে বস, ওভারঅল 20% লাভ হয়। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, 20% এর ভ্যালু যদি কত হয়? 200 হয়। কত গুণ? 10 গুণ। তাহলে মোট ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য হচ্ছে কত? টোটালটা 100% ধরি,
তাহলে টোটাল ক্রয় মূল্য 100%, 100 ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ, তার মানে 1000, রাইট? তো এলিগেশন দিয়ে সব করে যাচ্ছি, রাইট? পার্ট 1টা আমরা এলিগেশনের উপরেই সব করব, রাইট? ক্লিয়ার কি? টোটাল 20% লাভ হয়, 20 এর ভ্যালু 200 হলে তাহলে টোটাল ক্রয় মূল্য 100 ভাগ 100 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ, তার মানে কত হবে বস? 1000 টাকা, রাইট? চলো, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেন, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? এবার দেখো, এবার আরেকটা কনসেপ্ট, হ্যাঁ, মন দিয়ে শুনো। 700 টাকায় কিছু দ্রব্য কিনে প্রথমে 7 ভাগের 2 ভাগ বিক্রি করবে, হ্যাঁ, 10% ক্ষতিতে। প্রথমে বিক্রি করবে 10% ক্ষতিতে, আর বাকিটা কত লাভে বিক্রি করবে আমরা জানি না। এটা লাভ হবে, কিন্তু কত আমরা জানি না। মোটের উপর কত লাভ হয় বলো দেখি? মোটের উপর লাভ হয় 15%। 15% লাভ হয়। এবার খেয়াল করো, হ্যাঁ, আগের বার এইটা দেওয়া ছিল না, এবার এইটা আছে, ওভারঅল লাভ আছে, বাকি দ্রব্যে কত লাভ হয় এটা দেওয়া নেই। আর দেখো রেশিওটা দেওয়া আছে, এই দুইটা ডিফারেন্স করলে কত হবে? রেশিও কত দেওয়া আছে? প্রথমে বিক্রি করে 7 ভাগের 2 ভাগ, তাহলে প্রথমে যদি 2 ভাগ বিক্রি করে তাহলে বাকি থাকবে 7 ভাগের 5 ভাগ। সিম্পল, প্রথমে 2 ভাগ বিক্রি করলে বাকি থাকবে 5 ভাগ। তাহলে রেশিও যদি করো কত হবে? তোমরা বলবে স্যার রেশিও তো 2:5 হবে। কত হবে বস? 2:5। তাহলে খেয়াল করো 2:5, এটা রেশিও, হ্যাঁ, মন দিয়ে শোনো। এবারের কনসেপ্ট একটু আলাদা হবে। এবার এই দুইটার ডিফারেন্স আর এই দুইটার যোগফল এটা তো জানো না, এবার একটু অন্যভাবে ভাবতে হবে, মন দিয়ে শোনো, হ্যাঁ, রাইট? হইল তো দূর? প্রথমে 2 ভাগ বিক্রি করবে, পরে বিক্রি করবে 5 ভাগ, তাহলে মানে প্রথমটাই কত লাভ, পরেরটাই কত লাভ, মাঝখানে ওভারঅল লাভ। এলিগেশন দিলে কি পাওয়া যায়? কোয়ান্টিটিটা পাওয়া যায় না? কোয়ান্টিটি দেওয়া আছে, প্রথমে 2 ভাগ পরে ভাগ, এটা কত? তাহলে মন দিয়ে শুনো, একটু দূর আসো। এই দুইটা আর ডিফারেন্স কত বলো দেখি? দুইটা আলাদা হলে না যোগ হবে, যোগ করলে কত হয়? 25%। তাহলে মন দিয়ে 25%, তাহলে 25% রে মন দিয়ে শুনো, 25% পরে কি হয়? ছোট যদি করে কত আসে? 5 আসে। দুইটা আলাদা না, যোগ হবে 25%, 25% ছোট করে কত আসলো? 5। কত দিয়ে ভাগ করলে আসে? 5 দিয়ে। তো এই দুইটার ডিফারেন্স এমন কিছু একটা হবে আমরা জানি না, সেটারে ছোট করলে কত হবে? 2 হবে। 2 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। এই দুইটার ডিফারেন্স 25, এটারে ছোট করে 5 আসবে আমরা জানি, এই দুইটার রেশিও 2:5। তাহলে এই দুইটার ডিফারেন্স 25 না, তাহলে 25 কে ছোট করে নিশ্চয়ই 5 হবে, 5 দিয়ে ভাগ করলে রেশিও। তো এই দুইটার ডিফারেন্স এমন একটা হবে যেটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। এটারে যেমন এই দুইটার ডিফারেন্স 25, এই দুইটার ডিফারেন্স দুইটা আলাদা না, 25 কে ছোট করে 5 হবে, তাই না? আমরা রেশিও করবো না, এলিগেশনে কি হয়? ডিফারেন্স করে পরে রেশিও করি না, তাহলে এই দুইটা আর ডিফারেন্স 25 হয়। তাহলে আমরা দেখলাম 25 কে 5 দিয়ে ভাগ করলে এই রেশিওটা আসে। এই দুইটার ডিফারেন্স তো আমরা কত জানি না, এমন একটা হবে যাতে সেটাকে 5 দিয়ে, এটারে 5 দিয়ে কাটছো না, 5 দিয়ে ভাগ করছো, এটারেও 5 দিয়ে ভাগ করলে 2 হবে, তাই না? এটা কত হবে জানি না, কিন্তু আমরা এটা জানি এই দুইটা রেশিও 2:5। এটারে ছোট করে 2 হবে, এটারে ছোট করে 5 হবে। কত দিয়ে ভাগ করলে বলো দেখি? 5 দিয়ে কাটলাম, তাহলে এটারও 5 দিয়ে ভাগ করব, পরে 2 হবে। তো এটা কত হবে বলো দেখি? তোমরা বলবে স্যার এটা 10 হবে। কেন? 10 এ 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, হ্যাঁ কি না? এটা 10 হবে, 10 এ 5 দিয়ে ভাগ করলেই তো 2 হবে। তাহলে এই দুইটার ডিফারেন্স কত হবে? 10। তাহলে এই দুইটার ডিফারেন্স যদি 10 হয়, মন দিয়ে শোনো, এটার চেয়ে বড় আর এটার চেয়ে ছোট হবে, তাই না? এইটার চেয়ে ছোট হবে, তাহলে তোমরা বলবে স্যার এটা 25 হবে। এইটা মাঝখানে থাকে না, এইটার চেয়ে বড় আর এইটার চেয়ে ছোট, তাহলে তোমরা বলবে স্যার এটা 25 হবে। 25 থেকে 15 বিয়োগ করলেই 10। বুঝো নাই? দেখো, এই দুইটা আর ডিফারেন্স 25, এই দুইটা আর ডিফারেন্স কত? 10। দেখো হিসাব মিলে কিনা? 10, 5 দিয়ে 10 এ কাটো 2, 5 দিয়ে 25 এ কাটো 5। রেশিও দেওয়া আছে, রেশিও এই দুইটার ডিফারেন্স 25, 25 কে ছোট করে 5 হচ্ছে। আর এই দুইটার ডিফারেন্স এমন একটা হবে যেটারে ছোট করলে 2 হবে, তাহলে তোমরা বলবে স্যার এটা 10 হবে। কেন? এটারে 5 দিয়ে কাটা হচ্ছে, এটারও 5 দিয়ে কাটলে 2 হবে। বুঝতে পারছো আমার ভাষাটা? মন দিয়ে শুনো। তাহলে বাকি দ্রব্যে 25% লাভ হবে, মন দিয়ে শুনো। এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, ওভারঅল লাভ কত দেওয়া আছে বস? 25। এলিগেশন দুইটার ডিফারেন্স বার করে যদি রেশিও করো 2:5 হবে। এই দুইটার রেশিও কত? 2:5। এই আমরা রেশিও কিভাবে বার করি? প্রথমে ডিফারেন্স বার করি, পরে রেশিও করি, তাই না? এটি তো কনসেপ্ট। প্রথমে এই দুইটার ডিফারেন্স, পরে এই দুইটার ডিফারেন্স, পরে রেশিও করলে 2:5 হবে। তাহলে আমরা দেখলাম এই দুইটার ডিফারেন্স 25%, 25% কে ছোট করে 5 হচ্ছে, তাই না? 25% ছোট করে 5 হবে, রেশিওটা জানি।
তাহলে সেম ভাবে এইটারে ছোট করেও 2 হবে, এটারে কত দিয়ে ছোট করা হচ্ছে 5 দিয়ে, তাহলে তোমরা বলবে স্যার এটারও এটা এমন একটা হবে যেটারে 5 দিয়ে ছোট করলে 2 হবে, এটা কত জানি না কিন্তু ছোট করলে 2 হবে, তাহলে তোমরা বলবে স্যার 10 হবে, 10ই 5 দিয়ে ভাগ করলে 2 হয়। এই দুইটার ডিফারেন্স 25, 25 5 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে এই দুইটার ডিফারেন্স 10 হবে, 10 5 দিয়ে ভাগ করলে 2 হবে, তাই না? দুইটার রেশিও 2:5, তো এটা 10 হইতে গেলে তোমরা বলবে স্যার এটা 25% হবে, কেন 25 থেকে 15 বিয়োগ করলে 10 হয়, এটা বড় হবে, রাইট? আসো সেম কনসেপ্ট। এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনে মোট দ্রব্যের 5 ভাগের 1 ভাগ 25% ক্ষতিতে প্রথমেরটা বিক্রি করে 25% ক্ষতিতে, আর বাকিটা কত আমরা জানি না। ও ওভারঅল কত লাভ হয়? মোটের উপরে লাভ হয় 25%। এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স আমরা এখানে করি, পরে রেশিও করি, তাই না? এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স আমরা এলিগেশনে কি করি, এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে, পরে আমরা রেশিও করি। রেশিও করলে কত আসবে দেখো, রেশিওটা আমরা জানি, প্রথমে বিক্রি করবে 5 ভাগের 1 ভাগ, পরে বিক্রি করবে 5 ভাগের 4 ভাগ। প্রথমে 5 ভাগের 1 ভাগ বিক্রি করবে, পরে বিক্রি করবে 5 ভাগের 4 ভাগ, তাহলে দুইটা রেশিও যদি করি তার মানে কত হবে, 5 5 ক্যান্সেল, তার মানে 1:4। তাহলে এই দুইটা রেশিও করলে কত হবে, 1:4, তাই না? ফার্স্টে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে, পরে ডিফারেন্স গুলার পরে এজের যদি রেশিও করি বা ছোট করি 1:4 হবে, রাইট? তাহলে এবার একটা জিনিস আমায় বলো তোমরা, কি বলবো স্যার, মন দিয়ে শুনো। এই দুইটার ডিফারেন্স কত, দুইটা আলাদা না, তাহলে যোগ হবে 25 আর 50। এই দুইটার ডিফারেন্স কত, দুইটা যোগ হবে 25 আর 25 যোগ করো 50%। তাহলে বলো দেখি 50 কে কত দিয়ে ভাগ করলে বলো দেখি 4 হয়? 50 কে দেখো 12.5 দিয়ে দিয়ে ভাগ করলে 4 হয়, তাই না? 50 কে 12.5 দিয়ে ভাগ করলে কি হয় বলো দেখি? হ্যাঁ, খেয়াল করো, এইটারে বা এটারে এভাবেও ভাবতে পারো, হ্যাঁ। এদিকে যদি অসুবিধা হয়, এটারে কত গুণ করলে বলো দেখি 50 হয়? 4 এর সঙ্গে কত গুণ করলে 12.5? 4 12 48 আর 4, 4 এর সঙ্গে কত গুণ করলে 50 হয়? 4 দিয়ে 50 দিয়ে 4 কে ভাগ করে অসুবিধা হলে 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 25/2 মানে 12.5। 4 এর সঙ্গে যদি 12.5 গুণ করো, 4 5 20 থাকবে 2, 4 12 48, 12.5 গুণ। তাহলে এটাও কত গুণ হবে? তোমরা বলবে স্যার 12.5 গুণ, 12.5%। তাহলে এই দুইটার ডিফারেন্স 50, তাহলে এই দুইটার ডিফারেন্স কত হবে দেখো, এটা 4 এর সঙ্গে কত গুণ করলে 50 হয়? 4 এর সঙ্গে 12.5 গুণ না, তাহলে এই একের ভ্যালু কত হবে? 12.5। 4 তো রেশিও, 4 এর ভ্যালু যদি 50% হয় মানে 50 রে ছোট করে 4 হবে, 4 এর ভ্যালু 50, তাহলে একের ভ্যালু 12, এটা 12.5 গুণ এটা, মানে এই দুইটার ডিফারেন্স 12.5 হবে। তাহলে এই দুইটার ডিফারেন্স যদি 12.5 হয়, মন দিয়ে শুনো, এটার চেয়ে এটা বড় আর এটার চেয়ে এটা ছোট হবে, তো এটা 25, এইটার থেকে এটা ছোট হবে, তাহলে এটা কত হবে বলো দেখি? এই দুইটার ডিফারেন্স 12.5 না, তাহলে এটা 37.5% হবে। কেন স্যার? 37.5 থেকে 25 বিয়োগ করলেই তো 12.5 হয়, এটার থেকে এটা ছোট হবে, ছোট, এটা 37.5, এটা বড় হবে। এইটার থেকে এটা যেমন ছোট, মানে হিসাবটা বুঝো, এটার থেকে বড় আর এটার থেকে ছোট, এটার থেকে ছোট হবে, এটা ছোট হবে আর এটা বড়, তাহলে এটা 12.5 বড় হবে। 37.5 থেকে 25 বিয়োগ করলে 12.5 হয়, তাহলে বাকি দ্রব্য বিয়োগ করে 37.5, 37.5 বা 37 পূর্ণ 1/2। সেম কনসেপ্টের আসো আরো। এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কিনেন, 30 কেজি আলু 25% লাভে প্রথমে আলু বিক্রি করে 25% লাভে, পরেরটায় কত লাভ হয় আমরা জানি না। খেয়াল করো, হ্যাঁ, 30 কেজি আলু 25, হ্যাঁ, 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কিনেন, হ্যাঁ, প্রথমটায় 25% লাভ হয়, পরেরটায় কত লাভ হয় আমরা জানি না, এটা বার করতে বলছে, হ্যাঁ, বিক্রয় মূল্য। আচ্ছা ছাড়ো, আগে লাভটা বার করো, পার্সেন্টটা, মোটের উপর কত লাভ হয়? 35%। আচ্ছা, এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে, পরে আমরা রেশিও যদি করি না, রেশিওটা জানি, এই দুইটার ডিফারেন্স জানি না, এই দুইটার ডিফারেন্স বার করা যাবে। এই দুইটার রেশিও কত, ডিফারেন্স করে ছোট করলে রেশিও পাওয়া যায়, রেশিওটা দেওয়া আছে। প্রথমে বিক্রি করবে কত কেজি? 30 কেজি, তাহলে 80 কেজির মধ্যে প্রথমে যদি 30 কেজি বিক্রি করে, পরে বিক্রি করবে 50 কেজি, রেশিও কত? তোমরা বলবে স্যার 3:5। কত হবে ভাই? 3:5, তাই না? এলিগেশন করলে কি, প্রথমটায় লাভ, পরেরটায় লাভ, ওভারঅল লাভ, পরে এই দুইটা ডিফারেন্স এখানে, এই দুইটা ডিফারেন্স এখানে, রেশিও করে ছোট করলে 3:5 হবে, রেশিওটা 3:5 হবে। দেখো তো এই দুইটার ডিফারেন্স কত? 25 থেকে 35 গেলে, 35 থেকে 25 গেলে 10%। খেয়াল করো, 5 এর ভ্যালু 10, কত গুণ? 2 গুণ। 10 এর থেকে ছোট করে 5 হয়, তার মানে না না, 5 এর ভ্যালু 10, এইভাবে বলতে পারি।
তাহলে এনে 6 কাকে ছোট করে আসবে, তাহলে তোমরা বলবে স্যার 3 এর ভ্যালু কত হবে, এটাও 2 গুণ, 3 দুগুণে 6%। রেশিও 30:5 কেন বুঝছো তো? প্রথমে 30 কেজি, পরে 50 কেজি, টোটাল 80 না? তো খেয়াল করো ভাই, 5 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 3 এর ভ্যালু 6, মানে কি স্যার, মানে 10 কে, এই দুইটার ডিফারেন্স 10, 10 কে ছোট করে 5, তাহলে এই দুইটার ডিফারেন্স 6 হবে, পরে 6 কে ছোট করে 3 হবে, তাহলে 5 এর ভ্যালু 10 হলে 3 এর ভ্যালু 6, তাহলে এই দুইটার ডিফারেন্স 6 হবে, তাহলে এটা কত হবে? এই দুইটার ডিফারেন্স যদি 6 হয়, তাহলে মন দিয়ে শুনো, খেয়াল রাখো, এইটার থেকে বড়, এইটার থেকে ছোট হবে, তাহলে তোমরা বলবে স্যার এটা হবে 41%। কেন স্যার? 41 থেকে 35 বিয়োগ করলেই ছোট হয়, এটার থেকে এটা ছোট হবে, ছোট, তাহলে এটা দেখো এই যে 41 থেকে 35 ছোট, এটা মিডিলে থাকবে, এটার চেয়ে বড়, এটার চেয়ে ছোট। এটা 29 করো না, এটা বড় হবে, এটার থেকে এটা বড়, আর এটার থেকে এটা ছোট, এটা ছোট হবে আর এটা বড় হবে, 6 বড় হবে, এই দুইটার ডিফারেন্স 6, মানে এটা 41% হবে। তো বাকি আলুতে 41% লাভ হবে, কিন্তু খেয়াল রাখো পার্সেন্টটা বলেনি, বলছে কত টাকা ধরে বিক্রি করবে। তাহলে 41% যদি লাভ হয়, 10 টাকা কেজি ধরে কিনে, তাহলে বাকি আলু কত টাকা কেজি ধরে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করব? উপরে ক্রয় মূল্য 10, তাহলে নিচেও বার করব ক্রয় মূল্য। 41% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি 100 হয়, মনে মনে ভাবো, বিক্রয় মূল্য কত হবে? 141। তো উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে, তাই না? 10 টাকা কেজি ধরে কিনবে, 41% লাভ হবে, বিক্রয় মূল্য কত হবে? মনে মনে ভাবো, উপরে ক্রয় মূল্য 10 টাকা, নিচেও ক্রয় মূল্য, 41% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 ভাগ, বিক্রয় মূল্য 140 ভাগ, ক্রয় মূল্য 100 ভাগ, বিক্রয় মূল্য 141 ভাগ, উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্যের সামনে শূন্য শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় 10 দিয়ে ভাগ করে 1 ঘর আগে 14.1 টাকা, বা পিছনে একটা সুন্দর করার জন্য শূন্য দিতে পারো, 14.10 টাকা। তাহলে ফার্স্টে আগের মতো পার্সেন্ট, এটাই লাভ, এটাই দেওয়া নাই, ওভারঅল লাভ, রেশিও দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আগে এই পার্সেন্টটা বার করে, 41% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 14.10 টাকা। আসো ভাই 27। এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 200 কেজি নুন কেনেন, 80 কেজি নুন তিনি 20% লাভে বিক্রি করেন, বাকি নুন কত টাকা কেজি ধরে বিক্রি হলে মোটের উপর 30% লাভ। তো খেয়াল করো, বিক্রয় মূল্য পরে, আগে পার্সেন্টটা বার করো। প্রথমটায় কত পার্সেন্ট লাভ? 20%। পরেরটায় কত পার্সেন্ট লাভ জানি না, ওভারঅল কত পার্সেন্ট লাভ? 30%। তাহলে এই দুইটার ডিফারেন্স এখানে, আর এই দুইটার ডিফারেন্স এখানে, পর রেশিও যদি করি, এই দুইটার রেশিও করো না, তাহলে কত হবে বস? প্রথমে বিক্রি করবে 80 কেজি নুন, তাহলে 200 কেজির মধ্যে প্রথমে বিক্রি করবে 80 কেজি, তাহলে পরে বিক্রি করবে 120 কেজি, টোটাল 200 না, প্রথমে 80 কেজি, পরে 120 কেজি। তো রেশিও যদি করো না, দুইটা ভাগের রেশিও 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এলিগেশন করলে দুইটা পরিমাণে রেশিও পাওয়া যায় না, প্রথমটা 2 ভাগ, আর পরেরটা কত ভাগ? তোমরা বলবে স্যার 3 ভাগ, তাই না? প্রথমে 80 কেজি, পরে বিক্রি করবে 120 কেজি, টোটাল 200 কেজি না, প্রথমে 80 কেজি, পরে 120 কেজি, রেশিও করো 2:3। ক্লিয়ার বস? তোমরা বলবে স্যার ক্লিয়ার, রাইট? এটা মুছে দিই। এবার এই দুইটা ডিফারেন্স কত? 30 থেকে 20 গেলে কত হয়? 10। এবার বলো 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হয়? তোমরা বলবে স্যার 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হয়? 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হবে? তোমরা বলবে স্যার 10 বানাইতে হবে, 10/3, 3 3 কাটা যাবে, 10। 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হয়? তোমরা বলবে স্যার 10/3, 3 3 কাটা যাবে, 10। তো 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10/3 হবে। তাহলে 2 এর সঙ্গে 10/3 গুণ করলে, উপরে উপরে গুণ, 10 দুগুণে 20/3, তাহলে 20/3%, মানে 3 দিয়ে 20 কে ভাগ করো, 6 পূর্ণ 2/3%, তাই না? তাই না? 3 এর ভ্যালু যদি 10 হয়, কত? 10/3, তাহলে 2 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ, হ্যাঁ, তাহলে 2 এর সঙ্গে 10/3 গুণ করলে 20/3, হ্যাঁ, তাহলে খেয়াল করো 6 পূর্ণ 2/3, রাইট? তাহলে এই দুইটার ডিফারেন্স কত হবে? 6 পূর্ণ 2/3। মন দিয়ে শুনো, এটার চেয়ে এটা বড়, আর এটার চেয়ে ছোট হবে, এইটার থেকে এইটা ছোট হবে, আর এইটা বড় হবে। এই দুইটার ডিফারেন্স 6 পূর্ণ 2/3, তাহলে এটা হবে, তোমরা বলবে স্যার 36 পূর্ণ 2/3% লাভ। কেন স্যার? 36 থেকে 30 বিয়োগ করলেই তো 6 হয়। অনেকে বলবে 2400 তো হইতে পারে না ভাই, এইটার থেকে বড়, এইটার থেকে ছোট, এটা বড় হবে, বড়, এটার থেকে এটা ছোট হইতে হবে, এটা 36 পূর্ণ 2/3, 36 থেকে 30 গেলেই 6 পূর্ণ 2/3, রাইট? চলো, রাইট? 3 এর ভ্যালু 10 হলে, তাহলে 2 এর ভ্যালু 20/3, মানে 10 এ ছোট করে 3, তাহলে 20/3 রে ছোট করে 2 হবে, রাইট? আসো, তাহলে 36 পূর্ণ 2/3% যদি লাভ হয় না, এটা সমস্ত আছে তো, মিশ্র ভগ্নাংশ আছে, এটা ভাঙায় দাও। ভাঙালে কত হবে ভাই? 3 36 108, আর যোগ 2 110/3, আর পার্সেন্ট হলো নিচে 100।
তাই না? বিক্রয় মূল্য বার করতে হবে, শূন্য শূন্য ক্যান্সেল, তাহলে 11/30। তাহলে কত হবে বস? 11/30, রাইট? হলো? তাহলে কত হবে? 11/30 হবে। আচ্ছা, আমি কি সব ঠিক করছি বস? এই দুইটা আর ডিফারেন্স যদি হয় 1 মিনিট দ্বারা, ওইটা 20 এটা 30, তাহলে 10, আর রেশিও কত? 4 2 8, 3 4 12, 2:3। ওকে ওকে, ক্লিয়ার ভাই। তাহলে 11/30। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, বাকি নুন প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করবে? হ্যাঁ, তাহলে 30 ভাগের মধ্যে 11 ভাগ। হ্যাঁ, 11/30 মানে 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ হবে। ক্রয় মূল্য যদি 30 ভাগ হয়, তাহলে তোমরা বলবে স্যার লাভ হবে 11 ভাগ। তাহলে বিক্রয় মূল্য কত ভাগ? 30 যোগ 11, তার মানে 41 ভাগ। এটা হবে বিক্রয় মূল্য। হ্যাঁ, রাইট? তাহলে 34/2/3% মানে বুঝে গেল 11/30। 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ হবে। নিচেরটা ফ্র্যাকশনের নিচেরটা ক্রয় মূল্য। 30 ভাগ ক্রয় মূল্য হলে নিচেরটা ক্রয় মূল্য বোঝায়। 11 ভাগ লাভ, বিক্রয় মূল্য 41 ভাগ। হ্যাঁ, তো 10 টাকা কেজি ধরে কিনে, এটা 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে নিচেও বসাবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 30। আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে, রাইট? এত পার্সেন্ট লাভ হবে না, তার মানে 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ হবে, বিক্রয় মূল্য 41 ভাগ। তাহলে উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব সামনে। এক না লিখলে হয়, তাহলে 41/3। 3 দিয়ে 41 কে ভাগ করো, 3 13 39, থাকবে 13/2/3। স্যার অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে বস, বুঝানোর জন্য আমি বড় করে দেখাচ্ছি, মানে লেখালেখি করে দিকে বড়। মন দিয়ে শুনে, এই দুইটার ডিফারেন্স 10, এই দুইটার ডিফারেন্স কত? তাহলে কত হবে? 3 এর ভ্যালু 10 হলে এটা 6/2/3, তার মানে 36/2/3% লাভ হবে। এত পার্সেন্ট মানে 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ। তাহলে বিক্রয় মূল্য 41। এবার উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য সমান নয়। 41/3 মানে তার মানে কত হবে? 13/2/3, রাইট? দেখো, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য এত পার্সেন্ট হারে জমা রাখলেন। বছরের শেষে এত টাকা সুদ পেলে কত টাকা জমা রেখেছিলেন? হ্যাঁ, 10% হারে। তাহলে মন দিয়ে শুনো, টাকা যদি দুই জায়গায় রাখে, হ্যাঁ, টাকাটা টোটাল টাকা দুই জায়গায় রাখা হচ্ছে, দুই জায়গায় মিলে মোট সুদ দেওয়া হচ্ছে, মোট সুদ। ওকে, মোট সুদ দেওয়া আছে, খেয়াল রেখো। হ্যাঁ, সে টোটাল মূলধন দেওয়া আছে, রেট গুলাও দেওয়া আছে। তখন তুমি এলিগেশন করতে পারো। কিভাবে এলিগেশন হবে? টাকাটা দুই ভাগ হচ্ছে, মন দিয়ে শুনো, দুই জায়গায় টাকা রাখছি। সে দুইটা ব্যাংক হইতে পারে, বা একটা ব্যাংক পোস্ট অফিস হইতে পারে। মোট কথা দুই জায়গায় টাকা রাখা হয়েছে, বা দুইজন ব্যক্তিকে টাকা ধার দেওয়া হয়েছে। ওকে, এখানে কিছু আরে, এখানে কি হচ্ছে আরে, মোট সুদ দেওয়া আছে, টোটাল মূলধন দেওয়া আছে, রেট গুলাও দেওয়া আছে। তখন তুমি এলিগেশন দিতে পারো। ওকে, টোটাল সুদ দেওয়া আছে, টোটাল মূলধনও দেওয়া আছে, তখন তুমি এলিগেশন দিয়ে করতে পারো। তাহলে দুই জায়গায় টাকা ভাগ করা হচ্ছে, টোটাল সুদ দেওয়া আছে, তখন বস এলিগেশন দিয়ে ডিল করতে পারবে। কিভাবে এলিগেশন হবে? তো দুই জায়গায় টাকা রাখা হয়, একটা প্রথম অংশ আর একটা দ্বিতীয় অংশ। যদি বলি টোটাল সুদ কত, সুদ দিয়েও করতে পারো, রেট দিয়েও করতে পারো। আমি মনে করো সুদ দিয়েই করি। হ্যাঁ, হয়তো একটা বেশি কাজ করতে হবে, তো মনে হয় এটাই বেশি বুঝতে সুবিধা হবে। টোটাল সুদ 1080, মাঝখানে দুইটা মিলে ওভারঅল সুদ এখানে। তো এইটার নিচে কি লিখবো, এইটার নিচে কি লিখবো, এগুলো একটা এলিগেশন করলে একটা কল্পনা করতে হবে। কিরকম? টোটাল 10,000 টাকা না, যদি টোটাল টাকাটাই এখানে রাখতাম তাহলে কত সুদ পাবো? আবার টোটাল টাকাটাই যদি দ্বিতীয় ভাগে রাখি, খেয়াল রাখো দুইটা মিলা 10,000, কিন্তু আমরা কল্পনা করব কি সম্পূর্ণটাই যদি এখানে রাখতাম, যদি রাখতাম তাহলে কত সুদ পাওয়া যেত, বা সম্পূর্ণটাই যদি এখানে রাখতাম তাহলেই বা কত সুদ হইতো। বুঝা গেল কি বললাম? এইটা আমরা এলিগেশন দিয়ে ইসে করব, ডিল করব। তো টোটাল সম্পূর্ণ 10,000 টাকাই যদি এখানে রাখতাম, কয় বছরের জন্য? 1 বছর। এটা সুদের হার 10%। 1 বছরে 10%, এখানে তো 1 বছরই বলছে, তাহলে 1 বছরে 10% সুদ পাবে। ওকে, কত পার্সেন্ট? 10%। টোটাল টাকা কত? 10,000, এর 10% সুদ পাবে। সম্পূর্ণ টাকাই যদি এখানে রাখতে, রাখা হয় নাই কিন্তু, যদি টোটালটাই এখানে ঢাইলে দিতাম, এখানে রাখলামই না, টোটালটাই এখানে রাখতাম, তাহলে কত পার্সেন্ট সুদ পাইতে? 1 বছরে 10%। তাহলে 10,000-এ 10% মানে পার্সেন্ট তুলো, তাহলে 2 শূন্য ক্যান্সেল, তাহলে 100 আর 10 গুণ করে 1,000 টাকা। টোটালটাই যদি প্রথম জায়গায় রাখতাম, প্রথম ব্যাংকে, তাহলে 1,000 টাকা সুদ পাইতে। তাহলে এইটার নিচে কি রাখবো? সেম কনসেপ্ট। টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, টোটাল সম্পূর্ণটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখা হয়, তাহলে কত সুদ হইতো? দ্বিতীয় ব্যাংকে যদি রাখো, তাহলে 1 বছরে 12%, এখানে 1 বছরই বলছে, 2 বছর হইলে 24 হইতো, 12 দুগুণে 3 বছর হইলে 24। তাহলে সম্পূর্ণ 10,000 টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখো, তাহলে 12% সুদ হবে।
12% কার বলো দেখি? 10,000-এর 12%, তাই না? সম্পূর্ণ টোটাল টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম তাহলে 10,000 টাকার উপর তুমি কত পার্সেন্ট সুদ পাইতে বলো দেখি? 12% সুদ পাইতে। তাহলে 10,000-এ 12% কত? পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 1200 টাকা। তাহলে এইভাবে সুদ দিয়ে এলিগেশন করতে পারো। হ্যাঁ, ও ওভারঅল সুদ তো দেওয়াই থাকবে। টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখতে তাহলে কত সুদ হইতো? 10%, আর 1 বছরে 10, 2 বছর হলে 10 দুগুণে 20, 3 বছর হলে 3 দশে 30, তাই না? আর দ্বিতীয় ব্যাংকে 12%, টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম তাহলে 1 বছরে 12% সুদ পাইতাম, এটার 12% 1200। এবার এলিগেশন দাও, রাইট? এই দুইটার ডিফারেন্স কত? 120। এই দুইটার ডিফারেন্স কত? তোমরা অলওয়েজ স্যার 80। রেশিও করো, 0 0 ক্যান্সেল, 3 4 12, 4 দুগুণে 8। তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 3 ভাগ, দ্বিতীয় ব্যাংকে 2 ভাগ। টোটাল টাকার পরিমাণ কত? 3 আর 2 যোগ করো, 5 ভাগ। টোটাল টাকার পরিমাণ 5 ভাগ, আর প্রশ্নে কত বলছে? টোটাল টাকার পরিমাণ 10,000। তাহলে 5-এর ভ্যালুই তো 10,000। কত গুণ? 5 দুগুণে 10 আর 3টা শূন্য, 2,000 গুণ, তাই না? টোটাল টাকার পরিমাণ 5 ভাগ, 5-এর ভ্যালু যদি 10,000 হয় তাহলে কত টাকা? 10% হারে রাখা হয়েছে। 10% মানে প্রথমটা। তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 3 ভাগ, 3-এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 2,000 গুণ। তাহলে 3-এর সঙ্গে 2,000 গুণ করলে 3 দুগুণে 6,000, তাই না? টোটাল টাকার পরিমাণ 5 ভাগ, 5-এর ভ্যালু যদি 10,000 হয় তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 3 ভাগ, 3-এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার 3 দুগুণে 6,000 হবে, রাইট ফান্ডা? চলো, এক ব্যক্তি 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% ও 12% হারে জমা রাখেন। মেয়াদ শেষে মোট 1,520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? সেম গল্প বস, দুই জায়গায় টাকা রাখা হচ্ছে, টোটাল সুদ দেওয়া আছে। একটা প্রথম ব্যাংক, আরেকটা যদি দ্বিতীয় ব্যাংক বলি, টোটাল সুদ কত? 1,520। আর এখানে কি বসাবো? টোটাল 8,000 টাকা না? মন দিয়ে শুনুন, টোটাল সম্পূর্ণ টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতাম, যদি রাখা হয় নাই কিন্তু, যদি রাখতাম তাহলে কি করতো? তোমরা বলবে স্যার কি আর করতো? 1 বছরে 8% সুদ, টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখা হয় তাহলে 2 বছরে কত হবে? 8 দুগুণে 16% সুদ পাওয়া যেত, তাই না? সম্পূর্ণ টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতে তাহলে 1 বছরে 8%, 2 বছরে 8 দুগুণে 16% সুদ পাইতে। কার 16%? টোটাল 8,000। 8,000 টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতে তাহলে 8,000 টাকার উপর 2 বছরে কত? 8 দুগুণে 16% সুদ পাইতে। 16%, পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, 8 ষোলো 128, আরেকটা শূন্য, তার মানে কত টাকা সুদ হইতো বলো দেখি? 1,280 টাকা। তাহলে 8,000 টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতে 1 বছরে 8%, 2 বছরে 8 দুগুণে 16% সুদ পাইতে, তাহলে 8,000-এর 16% মানে 2 শূন্য ক্যান্সেল, 1,280 টাকা, রাইট? চলো, মুছে দিলাম। টোটাল টাকায় দ্বিতীয়টার নিচে কি রাখবো? সম্পূর্ণ টাকা যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, রাখা হয় নাই কিন্তু, যদি রাখতাম, যদি বস একটা কল্পনা, তাহলে কি ঘটতো? তাহলে তোমরা বলবে স্যার 1 বছরে 12% সুদ হয়। টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখা হয় তাহলে 2 বছরে কত হবে? 12 দুগুণে 24% সুদ পাওয়া যেত। তাহলে টোটাল টাকা কত? 8,000। 8,000-এর 24% কত? টোটাল টাকা হচ্ছে বস 8,000, এর মানে ইনটু 24%, তাহলে পার্সেন্ট তুলো 2 শূন্য ক্যান্সেল, তাহলে 8 কত হবে? 192, আরেকটা শূন্য, তার মানে 1,920 টাকা সুদ পাওয়া যেত। তাহলে টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, যদি রাখতাম, তাহলে কত সুদ পাওয়া যেত? তাহলে তুমি বলবে স্যার 1,920 টাকা সুদ পাওয়া যেত। ওকে, খেয়াল করো। তাহলে টোটাল 8,000 টাকা সম্পূর্ণটাই যদি প্রথম ব্যাংকে রাখতাম তাহলে 1 বছরে 8%, 2 বছরে 1 বছরে 12, সরি 1 বছরে 8%, 2 বছরে 16%, 8,000-এর 16% 1,280 টাকা সুদ পাইতে। আবার টোটাল 8,000 টাকা, 8,000 টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, যদি রাখতাম, তাহলে কি হইতো? 1 বছরে 12%, তাহলে 2 বছরে 12 দুগুণে 24% সুদ পাইতে। তাহলে 8,000-এর 24% মানে কত? 1,920 টাকা সুদ পাইতে, রাইট ফান্ডা? বলো হ্যাঁ কিনা? তোমরা বলবে স্যার হ্যাঁ, একদম ওকে, ক্লিয়ার? এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে খেয়াল করো। হ্যাঁ, তাহলে টোটাল 8,000 টাকা, 8,000 টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতাম তাহলে 1 বছরে 8%, 2 বছরে 16%, 8,000-এর 16% মানে 1,280 টাকা। আবার টোটাল 8,000 টাকা, এই টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম তাহলে কি হইতো? 1 বছরে 12%, তাহলে 2 বছরে 12 দুগুণে 24%, 8,000-এর 24% মানে 1,920 টাকা সুদ পাইতে, রাইট? চলো, ক্লিয়ার? ওকে। এবার কি করবো? ইলিগেশন দিলে এই দুইটা ডিফারেন্স এখানে লিখবো। বলো, 1,920 থেকে 1,520 গেলে কত হবে? 400। আর এই দুইটার ডিফারেন্স এখানে লেখো। 1,520 থেকে যদি 1,280 মাইনাস করো তাহলে কত হবে?
1520 থেকে যদি 1280 মাইনাস করে শূন্য কত হবে ভাই? 12 থেকে 8 গেলে 4, এখানে 3, কত হয়? 240। এগুলো মুখে মুখে করতে হবে, আমি দেখালাম, রাইট? তাই না? এলিগেশন, এই দুইটা আর ডিফারেন্স কত? এখানে এই দুইটা আর ডিফারেন্স 1520 থেকে 1280 গেলে 240, তাহলে এই ডিফারেন্স কত বল? 0 0 ক্যান্সেল, 8 দিয়ে ক্যান্সেল করো, 5 8 40, 8 দিয়ে ক্যান্সেল করো, 3 8 24, রাইট? চলো, তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 5 ভাগ, দ্বিতীয় ব্যাংকে কত রাখা হয় বলো দেখি? 3 ভাগ। তাহলে টোটাল টাকার পরিমাণ কত? তোমরা বলবে স্যার 5 আর 3 যোগ করো, টোটাল টাকার পরিমাণ হচ্ছে বস 8 ভাগ। তার প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত? 8000। টোটাল 5 আর 3 যোগ করো, টোটাল টাকার পরিমাণ 8 ভাগ, 8 এর ভ্যালু কত? 8000। 8 এর ভ্যালু যদি 8000 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 1000 গুণ, তাই না? টোটাল টাকা 5 আর 3 যোগ করো, টোটাল টাকার পরিমাণ 8 ভাগ, 8 এর ভ্যালু যদি 8000 হয়, কত গুণ? 1000 গুণ। তাহলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? এটা 8%, এটা 12%। কত টাকা 12% হারে, মানে দ্বিতীয়টা 12% আগে 3 ভাগ টাকা রেখেছিলেন, তাহলে 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 1000 গুণ। তাহলে 3 এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে? তোমরা বলবে স্যার 3000 টাকা, তাই না? টোটাল টাকার পরিমাণ 5 আর 3 8 ভাগ, 8 এর ভ্যালু যদি 8000 হয়, তাহলে 12% হারে টাকা জমা রেখেছিলেন 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 1000 গুণ। তাহলে 3 এর সঙ্গে 1000 গুণ করলে তোমরা বলবে কত? 3000 টাকা, রাইট? তাহলে এভাবে এলিগেশন দেওয়া যাবে। টোটাল টাকা যদি 2 ভাগ করা হয়, প্রথম ব্যাংকে কিছু, দ্বিতীয় ব্যাংকে কিছু, আর মাঝখানে ওভারঅল, রাইট? মাঝখানে আমরা কি লিখলাম? ওভারঅল সুদ, রাইট? এখানে এটা আমরা বার করলাম, এটা তো প্রশ্নই আছে। টোটাল টাকা প্রথম ব্যাংকে রাখলে কত হয়, টোটাল টাকা দ্বিতীয় ব্যাংকে রাখলে কত হয়, পরে এলিগেশন দিলাম। টোটাল টাকা 8 ভাগ, 8 এর ভ্যালু এটা 8000 হলে 12% হারে 3 ভাগ রাখে, 3 এর ভ্যালু 3000। ক্লিয়ার? আসো, বেগের ক্ষেত্রেও দেওয়া যায়। হ্যাঁ, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন। টোটাল প্রথমে যায় কিছুটা 7 কিমি পার ঘন্টা বেগে। আচ্ছা, বেগ মানে বুঝো, আমরা পরে করব সময় দূরত্বে। 1 ঘন্টায় যায় 7 কিমি, 2 ঘন্টায় 14 কিমি, এটা বেগ, হাঁটার বেগ। আর বাকিটা যায় 12 কিমি পার ঘন্টা বেগে। দেখো, টোটাল ডিস্টেন্স 2 ভাগে যাচ্ছে, কিছুটা হেঁটে, কিছুটা যায় দৌড়ে, বা কিছুটা বাসে, কিছুটা ট্রেনে হইতে পারে। মোট কথা টোটাল ডিস্টেন্স 2 ভাগে যায়, বাসে, ট্রেনে, টোটো, রিকশায়, যা খুশি। টোটাল ডিস্টেন্স 2 ভাগে যায়। এই বেগটা দেওয়া আছে, এই বেগটাও দেওয়া আছে, তাই না? টোটাল ডিস্টেন্সটা 2 ভাগে, প্রথম অংশে যে যায় সে হেঁটে যাক, বাসে যাক, যাই যাক, এটার বেগে দেওয়া আছে। বাকি অংশ দূরে যায়, এটারও বেগ দেওয়া আছে। ওভারঅল বেগও লাগবে। ওভারঅল বেগ কত? টোটাল ওভারঅল বেগ কত? অনেকে বলবো ওভারঅল বেগ নাই, ওভারঅল বেগও আছে বস। টোটাল 100 কিমি যায় 10 ঘন্টায়, 10 ঘন্টায় যদি 100 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? 10 কিমি। 1 ঘন্টায় যেটা যায় সেটাই বেগ। ওভারঅল বেগও বার করা যায়। তো এই প্রথম অংশের বেগ আছে, দ্বিতীয় অংশের বেগ আছে, ওভারঅল বেগও যদি থাকে, তাহলে বস এলিগেশন দিতে পারবে। স্যার আরেকবার কি বললাম, বুঝা গেল? টোটাল ডিস্টেন্সটা 2 ভাগে যাবে। প্রথমে কিছু একটা সে বাসে, ট্রেনে হইতে পারে, পরে কিছু একটা বেগে যাচ্ছে। প্রথমেরটার বেগও আছে, পরেরটার বেগও আছে। সে হেঁটে দূরে হইতে পারে, বাসে, ট্রেনে হইতে পারে, সাইকেলে, রিকশায় হইতে পারে, যা খুশি হোক। 2 ভাবে যাচ্ছে, এটার বেগ আছে, এটার বেগ আছে, ওভারঅল বেগও আছে। ওকে, তখন তুমি এলিগেশন দিতে পারবে। এখানে ওভারঅল বেগ নাই, কিন্তু বার করা যাবে, রাইট? আসো, কিরকম এলিগেশন হবে? কিছুটা যায় হেঁটে, আর কিছুটা যায় দৌড়ে। কিছুটা হেঁটে যায়, আর কিছুটা দৌড়ে যায়। হাঁটার বেগ কত? 7, আর দৌড়ের বেগ কত? 12। হাঁটার বেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা, আর দৌড়ের বেগ কত? 12। এটা হচ্ছে বেগ। আর ওভারঅল বেগটা আমরা কি করব? মাঝখানে বসাবো। ওভারঅল বেগ কত? 10 ঘন্টায় কত কিমি যায়? 100 কিমি। তাহলে 10 ঘন্টায় যদি 100 কিমি যায়, তাহলে ওভারঅল বেগ কত? বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 100, আর নিচের সময়, সময় কত? 10। তাহলে 10 দিয়ে 100 রে কাটো, 10 10 100। তার মানে 10 কিমি পার ঘন্টা, রাইট? তাহলে ওভারঅল বেগ কত? 10। বুঝা গেল? বেগ মানে 1 ঘন্টায় কত যায়। প্রথমে হাঁটার বেগ 7, দৌড়ের বেগ 12, আর ওভারঅল বেগটা কিন্তু বস আমরা বার করলাম। কিভাবে বার করলাম? 10 ঘন্টায় যদি 100 কিমি যায়, বেগ মানে ভাই 1 ঘন্টায় কত যায়। বুঝো নাই? তোমার বেগ 1 ঘন্টায় কত? 10 ঘন্টায় 100 কিমি, তার মানে 1 ঘন্টায় 10 কিমি, এটাই বস ওভারঅল কিমি। টোটাল 100 কিমি যায় 10 ঘন্টায়, হাঁটা দৌড়ে মিলে টোটাল 100 কিমি। কিছুটা হেঁটে, কিছুটা দৌড়ে, টোটাল 100 কিমি। 100 কিমি কিছুটা হেঁটে, কিছুটা দৌড়ে, হেঁটে যায় কিছুটা, দৌড়ে যায় কিছুটা, দুটো মিলে ওভারঅল সময় 10 ঘন্টা। টোটাল 100 কিমি যায় হেঁটে দৌড়ে, টোটাল সময় লাগে 10 ঘন্টা। 10 ঘন্টা 100 কিমি হলে বেগ হচ্ছে 1 ঘন্টায় 10 কিমি। ক্লিয়ার পান্ডা? তোমরা বলবে স্যার হ্যাঁ ক্লিয়ার। বলো, বেগের মধ্যে এলিগেশন দিলে কি পাওয়া যায়? তোমরা বলবে স্যার সময় পাওয়া যায়। এই দুইটার ডিফারেন্স এইখানে, এই দুইটার ডিফারেন্স এইখানে। তাহলে হেঁটে যেতে কতটুকু সময় লাগে? 2 ভাগ।
আর দৌড়ে যেতে কতটুকু সময় লাগে? তোমরা বলবে স্যার 3 ভাগ। হাঁটার সময় 2 ভাগ, দৌড়ের সময় 3 ভাগ। ক্লিয়ার? তোমরা বলবে স্যার ক্লিয়ার। তাহলে টোটাল সময় কত ভাগ? 2টা যোগ করো, 2 আর 3 যোগ করো, টোটাল সময় হচ্ছে 5 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল সময় 10 ঘন্টা। তাহলে 5 এর ভ্যালুই তো 10। তাহলে 5 এর ভ্যালু যদি 10 হয় কত ঘন্টা? তোমরা বলবে স্যার 2 গুণ। তাহলে বার করতে কি বলছি খেয়াল রাখবে, বেগের মধ্যে এলিগেশন দিলে সময় পাওয়া যায়, বেগের বিপরীত রাশি সময়, সময় দূরত্ব বেগ যখন করবো তখন আরো ডিটেলসে বস তোমরা বুঝতে পারবে, রাইট? বেগের মধ্যে এলিগেশন দিলে সময় পাওয়া যায়। তো খেয়াল করো, হ্যাঁ কি বার করতে বলছে? হেঁটে কতটুক যায়? টোটাল সময় 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 10 হয় তাহলে হাঁটার সময় হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ। তাই 2 দুগুণে 4 ঘন্টা, তাই না? টোটাল সময় হাঁটার সময় 2 ভাগ, দৌড়ের সময় 3 ভাগ, টোটাল সময় 5 ভাগ, 5 এর ভ্যালু 10 হলে হাঁটার সময় 2 ভাগ, 2 এর ভ্যালু 2 দুগুণে 4 ঘন্টা। তাহলে হাঁটার সময় কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় তিনি কতটুকু ডিস্টেন্স যান? মন দিয়ে শোনো। টোটাল সময় 5 ভাগ, এটা কিন্তু দূরত্ব না। খেয়াল রাখবে, বেগের মধ্যে এলিগেশন দিলে টাইম পাওয়া যায়, টাইম বেগের বিপরীত রাশি টাইম। দেখো বেগ যত বাড়বে সময় তত কমবে, এলিগেশনে কি হয়? বিপরীত রাশি পাওয়া যায়, হ্যাঁ বেগের মধ্যে এলিগেশন দিলে টাইম পাবে, রাইট? কি পাবো? টাইম। টোটাল সময় 5 ভাগ, 5 মানে 10 হলে হাঁটার সময় 2 ভাগ, 2 এর ভ্যালু 4 ঘন্টা। 4 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাবে? হাঁটার বেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 7 কিমি, 2 ঘন্টায় 14 কিমি, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 7 গুণন 4। তাহলে তোমরা বলবে স্যার 4 7 28 কিমি, তাই না? খেয়াল করো, হাঁটার বেগ কত? 7 কিমি পার ঘন্টা। তিনি যে হেঁটে যান তার বেগ কত? 7 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 7 কিমি, 2 ঘন্টায় 14 কিমি, তাহলে 4 ঘন্টায় 4 7 28 কিমি। তাহলে হেঁটে কতটুকু ডিস্টেন্স যায়? 28। আর যদি বলতো তার মানে দৌড়ে কত যায়? 72 কিমি, রাইট? আসো, একটি অফিসে অফিসার ও কর্মীদের বেতনের গড়, বেতনের মধ্যে দিতে পারো, বয়সে দিতে পারো, নাম্বারে দিতে পারো, নানান ক্ষেত্রে বস দিতে পারো, রাইট? আসো, একটি অফিসে অফিসার আর কি আছে? কিছু কর্মী আছে, বাকি কর্মী। অফিসারদের বেতনের গড় কত? 8,000। আর বাকি কর্মীদের বেতনের গড় হচ্ছে, বেতন সংখ্যা নিয়ে পরে ভাববো, 12,000, রাইট? সরি 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 ভুল বললাম। অফিসারদের গড় বেতন হচ্ছে 8,000, 12,000 অফিসারদের হচ্ছে 12,000, আর বাকি কর্মীদের হচ্ছে 6,000, দুইটা মিলে ওভারঅল কত? ওভারঅলটা মাঝখানে, অফিসার আর বাকি কর্মী, অফিসার বাদ দিয়ে বাকি কিছু থাকে না, তাই না? ক্লার্ক ক্লার্ক, গ্রুপ ডি টুপ ডি, ওই বাকি কর্মী সবাই, অফিসার আর কর্মী সবার মিলে গড় বেতন কত? 8,000। স্যার কিছু বোঝা যাচ্ছে না। খেয়াল করো, অফিসারদের বেতন যদি আলাদাভাবে হিসাব করো, অফিসারদের গড় বেতন একটু বেশি 12,000, বাকি কর্মীদের 6,000, দুইজনকে একসাথে যদি হিসাব করো, অফিসার কর্মী সবাইকে একসাথে ওভারঅল আবার গড় করো, তখন গড় হয় 8,000। ক্লিয়ার? চলো, এটা এলিগেশন কিভাবে দিবে? এই দুইটার ডিফারেন্স, এখানে 2,000 আর এই দুইটার ডিফারেন্স 12 থেকে 8,000 গেলে 4,000। তাহলে 3 0 3 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 2 ওকে 2, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তার মানে 1:2, রাইট? তাহলে অফিসারের সংখ্যা কত ভাগ? 1 ভাগ, বাকি কর্মচারী 3 ভাগ। এখানে খেয়াল করো, মোট কর্মী বলছে, মোট কর্মী বলতে অফিসার কর্মী সবাইকে মিলা বলছে একসাথে, হ্যাঁ আসো। তাহলে খেয়াল করো, এখানে অফিসারের সংখ্যা কত বলছে? 7 জন। মন দিয়ে শোনো, কম্পেয়ার করো, অফিসারের সংখ্যা 1 ভাগ, প্রশ্নে বলছে অফিসারের সংখ্যা কতজন? 7 জন, দুইটি তো সেম জিনিস। অফিসারের সংখ্যা 1 ভাগ, 1 এর ভ্যালু 7 যদি হয় কত গুণ? তোমরা বলবে স্যার 7 গুণ। তাহলে টোটাল কর্মচারী কয়জন? দুইটা যোগ করো, অফিসার হচ্ছে 1 ভাগ, বাকি কর্মচারী 2 ভাগ, টোটাল কর্মচারী হচ্ছে 3 ভাগ, তার মানে বস 3 এর ভ্যালু কত? অফিসার আছে 1 ভাগ, বাকি কর্মী 2 ভাগ, টোটাল কর্মচারী 3 ভাগ, 3 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 7 গুণ, 3 7 21। আমার ভাষা বুঝতে পারছো বস? অফিসারের সংখ্যা 1 ভাগ, 1 এর ভ্যালু যদি 7 হয় তাহলে টোটাল কর্মচারী কত? অফিসার আর কর্মী, টোটাল কর্মচারী বলতে অফিসার 1 ভাগ, বাকি কর্মী 2 ভাগ, টোটাল কর্মচারী 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 7 গুণ, তার মানে বস 3 7 21 জন। ক্লিয়ার ফান্ডা? তোমরা বলবে স্যার হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। আসো, এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাতে তো, আচ্ছা 32 করার আগে না আমার মনে হয় 33টা করে নিলে বেশি সুবিধা হবে নাকি? হ্যাঁ 33টা করি, পরে 32-এ যাই। ওকে, এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন, পরে কথা, এক ব্যক্তির আয় এত পার্সেন্ট বৃদ্ধি পেল, খরচ এত পার্সেন্ট বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। মন দিয়ে শুনো, আমরা কি জানি বলো দেখি? খরচ আর সঞ্চয় দুইটা যোগ করলে কি পাওয়া যায়? খরচ আর সঞ্চয় দুইটা যোগ করলেই তো আয় পাওয়া যায়। তোমরা বলবে না স্যার আয়ের কনসেপ্ট পুরো ক্লিয়ার নেই। তাহলে একটা এক্সাম্পল দিই, মনে করো
তুমি আয় করো, মনে করো তুমি ইনকাম হচ্ছে মনে করো 60 টাকা, সাপোজ ছোট উদাহরণ দিই নাকি, 60 টাকা ইনকাম করো, তার মধ্যে তুমি খরচ করো হচ্ছে 50 টাকা, খরচ করো কত টাকা, 50 টাকা, আর বাকি 10 টাকা কি করো তাহলে তুমি সঞ্চয়। টোটাল 60 টাকা ইনকাম করে, 60 টাকার মধ্যে তুমি 50 টাকা খরচ করো, তাহলে বাকি 10 টাকা কি করো তুমি সেভিংস করো ভাই। তাহলে টোটাল ইনকামের মধ্যে তুমি কিছুটা কি করো খরচ করো, আর বাকিটা কি করো তুমি বলো দেখি সঞ্চয় করো। তাহলে মন দিয়ে শোনো, খরচ আর সঞ্চয় দুইটা যোগ করো, খরচ 50 সঞ্চয় 10, দুইটা যোগ করো, দেখো আয়ের সমান হয়। সিম্পল। আয়কে আমরা নরমালি দুই ভাগে ভাগ করতে পারি, খরচ প্লাস সেভিংস, সঞ্চয়। খরচ আর সঞ্চয় যোগ করলে আয়ের সমান হবে, রাইট? তাহলে মন দিয়ে শুনো, খরচ আর সঞ্চয় যোগ করলে যদি আয়ের সমান হয়, তাহলে মন দিয়ে শুনো এই দুইটার যোগফল আয়ের সমান হয়। তাহলে বলো এখানে কি এলিগেশন দেওয়া যাবে? স্যার কিভাবে এলিগেশন? একদিকে লেখো খরচ বা ব্যয় যাই বলো নাকি, খরচ বা ব্যয় যাই বলো, আরেকদিকে লেখো সঞ্চয়। একদিকে খরচের পরিবর্তন বাড়ে বা কমে, আরেকদিকে সঞ্চয়ের পরিবর্তন, আর মাঝখানে ওভারঅল পরিবর্তন। ওভারঅল বলতে খরচ আর সঞ্চয় মিলে কি হয়, ওভারঅল আয় হয়, আর মাঝখানে লিখবো আয়ের পরিবর্তন। বলো এলিগেশন হবে কি হবে না? তাহলে আয় খরচ সঞ্চয় বস এখানেও এলিগেশন দিতে পারবে। একদিকে খরচের পরিবর্তন, একদিকে সঞ্চয়ের পরিবর্তন, আর মাঝখানে ওভারঅল। ওভারঅল মানে দুইটা মিলা কি হয়, খরচ সঞ্চয় মিলে কি হয় বলো বস, আয় হয়, মাঝখানে আয়ের পরিবর্তন। বলে দেওয়া যাবে কি, খরচের পরিবর্তন, সঞ্চয়ের পরিবর্তন, মাঝখানে ওভারঅল আয়ের পরিবর্তন। রাইট ফান্ডা? তোমরা বলবে হ্যাঁ স্যার একদম রাইট। খরচের পরিবর্তন কত? খরচের পরিবর্তন 12% বাড়ে। সঞ্চয় কত? 4% হ্রাস পায়, মানে কমে। আর মাঝখানে ওভারঅল, ওভারঅল মানে খরচ সঞ্চয় মিলে আয়, খরচ সঞ্চয় মিলে আয়। আয়ের পরিবর্তন কত? হ্যালো, আয়ের পরিবর্তন কত বস? 8%। চলো ক্লিয়ার? এই দুইটা আর ডিফারেন্স এখানে, এগুলো মুছে দিই নাকি? চলো, এই দুইটা আলাদা না, যোগ হবে। 8 আর 4 যোগ করো 12। দুইটা আলাদা হলে ডিফারেন্স বার করতে গেলে যোগ, আলাদা হলে যোগ, আর দুইটা সেম না তাহলে বিয়োগ হবে। 12 থেকে 8 গেলে 4%। তাহলে বলো পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 4 দিয়ে ছোট করো, 3 4 12, 4 ওকে 4। তাহলে খেয়াল করো, তার খরচ কত? 3 ভাগ, আর সঞ্চয় কত? 1 ভাগ। খরচ আর সঞ্চয়, খরচ হচ্ছে 3 ভাগ, সঞ্চয় আছে 3 ভাগ কি খরচ, 1 ভাগ কি সঞ্চয়। খরচ আর সঞ্চয় যোগ করো ইনকাম, ইনকাম হচ্ছে 4 ভাগ, তাই না? খরচ আর সঞ্চয় যোগ করলে ইনকাম পাওয়া যাবে, ইনকাম হচ্ছে 4 ভাগ। আর প্রশ্নে ইনকাম কত? রোজগার মানে এটাই তো ইনকাম। ইনকাম হচ্ছে 8,000 টাকা, 4 এর ভ্যালু যদি 8,000 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 2,000 গুণ, হ্যাঁ কি না? খরচ বার করতে বলছে, তাহলে খরচ হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2,000 গুণ, 3 দিয়ে 2,000 কে গুণ করে 6,000 টাকা। বুঝে নাই? খরচ আর সঞ্চয় যোগ করলে ইনকাম, ইনকাম 4 ভাগ, 4 মানে 8,000 হলে 3 এর ভ্যালু 6,000, এটা হচ্ছে খরচ। তাহলে খরচ আগে কত ছিল? 6,000। এখন খরচ বাড়ে কত? 12%। খরচ আগে 6,000 ছিল, এবার বাড়ে কত? বাড়ে এর 12%, 12%। 6,000 আগে ছিল, এর 12%। তাহলে 6,000 এর 12% মানে 2 শূন্য ক্যান্সেল, 720 টাকা। তাহলে খরচ আগে ছিল 6,000, এর 12% মানে 720 টাকা বাড়ে। তাহলে আগে ছিল 6,000, এখন 720 যদি বাড়ে, তাহলে বর্ধিত খরচ কত? 6,720। আগে 6,000 ছিল। চলো ওয়ান হি এনে 8,000 কোথায় পেলাম? সরি সরি ভাই, এটা তো 4,000, আমি 8,000 কোথায় পেলাম বস? সরি সরি সরি, বিশাল বড় ফান্ডায় গন্ডগোল। সরি, মিস্টেক না বস, এগুলোর ব্লান্ডার বলে। আমি 8,000 কোথায় ভাবলাম? এটা তাহলে 1,000 গুণ হবে, রাইট? 1 মিনিট বস। তাহলে এটা 1,000, তার মানে এটা কত হবে? 3,000। তাহলে এটা যদি 3,000 হয়, তাহলে মানে কত হবে? 3 12 3600, 360। তাহলে 3,000 এর 12% কত হবে? 360। হ্যাঁ, 2 শূন্য ক্যান্সেল। আর আগে কত ছিল? 3,000। তাহলে দুইটা যোগ করো, সরি হ্যাঁ, 3360। আমি 8,000 ভেবে কোথা থেকে চলছি, রাইট? চলো ক্লিয়ার? টোটাল হয় 4 ভাগ, 4 মানে 4,000 হলে 3 এর ভ্যালু 3,000। আগে খরচ কত? 3,000, এখন 12%। 3,000 এ 12%, 360 বাড়বে, 3,360, রাইট? চলো, ও সরি সরি, 32টা এবার করি। হ্যাঁ, এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত, তাহলে খরচ প্লাস সঞ্চয়, খরচ প্লাস সঞ্চয় দুইটা যোগ করলে কি পাওয়া যায়? তোমরা বলবে স্যার আয় পাওয়া যায়। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার স্যার। তাহলে আমরা এলিগেশন দিতে পারবো না, একদিকে খরচের পরিবর্তন, একদিকে সঞ্চয়ের পরিবর্তন, আর মাঝখানে ওভারঅল আয়ের পরিবর্তন, তাই না? খরচের পরিবর্তন কত? খরচ 20% বাড়ে, সঞ্চয়টা দেওয়া নাই ভাই। ওকে ওকে,
আর মাঝখানে ওভারঅল দেওয়া আছে, ওভারঅল কত 10%। ওকে, তো খেয়াল করো, আর মাঝখানে রেশিও দেওয়া আছে, এই দুইটার ডিফারেন্স করে পরে কি হয়, রেশিও করবো না, এই রেশিওটা দেওয়া আছে, রেশিও কত, এই দুইটার রেশিও কত দেওয়া আছে, খরচ আর সঞ্চয়ের রেশিও 30:1। বুঝলি, আগেরটা যেমন আমরা রেশিওটা বার করলাম 30:1, এবার এই রেশিওটা দেওয়া আছে, হ্যাঁ রেশিওটা আয় খরচ কত বাড়ে 20%, সঞ্চয় কত বাড়ে কমে জানি না, ওভারঅল 10% বাড়ে, আর দুইটার ডিফারেন্স করে রেশিও হবে না, রেশিও হচ্ছে 30:1। তাহলে মন দিয়ে শুনুন, এই দুইটার ডিফারেন্স কত, একটু আগে করলাম না এই টাইপের অঙ্ক, এই দুইটার ডিফারেন্স কত 10%। তাহলে একের ভ্যালু যদি 10 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটা 10 গুণ না, তাহলে একের ভ্যালু যদি 10% হয়, তাহলে 3-এর ভ্যালু এটাও 10 গুণ, তার মানে 3×30%। তাহলে এই দুইটার ডিফারেন্স 30 হবে। এই দুইটার ডিফারেন্স যদি 40 হয়, মন দিয়ে শুনো, এটা তো 40 করা যাবে না, কারণ এটার থেকে ছোট আর এটার থেকে বড় হইতে হবে, হ্যাঁ, তাহলে এখানে দেখো -20 দিতে হবে। এই দুইটার ডিফারেন্স 30, এটা -20 দিতে হবে, এটা খেয়াল করো, এটার থেকে এটা বড়, তাহলে এটার থেকে এটা ছোট হবে, আবার দুইটার ডিফারেন্স 30, তাহলে এটা -20 দিলে মেলে, দেখো দুইটা আলাদা হলে যোগ হবে, 20 আর 10 যোগ করে 30, তাহলে এটা কত হবে 30। বুঝলি, এই দুইটার ডিফারেন্স 10, একের ভ্যালু 10 হলে 3-এর ভ্যালু 30, তাহলে এই দুইটার ডিফারেন্স যদি 30 হয়, তাহলে এটা 10 হলে তোমরা বলবে স্যার এটা কত হবে, -20 হবে। এইটা -20 যদি দাও, তাহলে আর এটা +10, দেখো দুইটার ডিফারেন্স কত, 20 থেকে 10 গেলে কত হবে, তোমরা বলবে স্যার 30, তার মানে 20% হ্রাস হবে, -20 মানে 20% হ্রাস। দুইটার ডিফারেন্স 30, মাইনাস দিলে মিলে না, একটা প্লাস একটা মাইনাস হলে যোগ হবে, আসো 34, 33 তো আগেই করলাম। 1350 টাকা, হ্যাঁ 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, খেয়াল করো, হ্যাঁ কিছু ছাত্র ছাত্রীর মধ্যে টাকা ভাগ করে দেওয়া হচ্ছে, এটা তো এলিগেশন দেওয়া হবে, স্যার কিভাবে এলিগেশন দেব, দুই ভাবে করা যায়, এভাবে বুঝতে সুবিধা হয়, একটু বড় হলেও চলো এইভাবে করি। টোটাল কত টাকা দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীর মধ্যে, 1350 টাকা, টোটালটা মাঝখানে 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে ভাগ, প্রতিটি ছাত্র 30 টাকা পায়, প্রতিটি ছাত্রী পায় 25 টাকা। মন দিয়ে শুনো, টোটাল কতজন, 50 জনের মধ্যে কিছু ছাত্র হবে, কিছু ছাত্রী হবে, কিছু বয়েজ, কিছু গার্লস। ক্লিয়ার, চলো এবার এলিগেশন দিলে কিভাবে ভাববো, টোটালটা মাঝখানে বসিয়ে দিলাম, এখানে কি বসাবো, একটু আগে সরল সুদ যেমন করলাম না, সেম কনসেপ্ট। 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্র হয়, অনেকে বলবে স্যার এটা কেমন ধরনের কথা, 50 জনের মধ্যে কিছু ছাত্র হবে, কিছু ছাত্রী হবে, একদম ক্লিয়ার। কিন্তু আমি কি বললাম, কল্পনা করো 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্র হয়ে যায়, তাহলে কি ঘটবে, তোমরা বলবে 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্র হয়, তাহলে একজন ছাত্রকে কত টাকা দিতে হয়, 30 টাকা, তাহলে 50 জন ছাত্রকে দেওয়ার জন্য কত টাকা লাগবে, 50 গুণন 30, 1500 টাকা লাগবে, তাই না, ওভারঅল 1350 টাকা দেওয়া হয়। আর এখানে ছাত্রের নিচে কি লিখবো, 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্র হয়, তাহলে এদেরকে কত টাকা দেওয়া হবে, তোমরা বলো স্যার একজন ছাত্রকে দেওয়া হয় 30 টাকা, তাহলে 50 জন ছাত্রকে দেওয়া হবে 1500 টাকা। 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্রী হয়, তাহলে কি হবে, একজন ছাত্রী কত টাকা পায়, তোমরা বলবে স্যার 25 টাকা পায়, তাহলে 50 জন ছাত্রী কত পাবে, তোমরা বলবে স্যার 50 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 1250 টাকা পাবে। বলো হয় কিনা, 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্র হয়, তাহলে কত টাকা, 1500 টাকা লাগবে। 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্রী হয়, তাহলে কত টাকা লাগবে, তোমরা বলবে স্যার 1250 টাকা হলেই হয়ে যাবে। কেন, একজন ছাত্রী 25 টাকা, তাহলে 50 জন ছাত্রীকে 1250 টাকা, তাহলে বুঝা গেল। এরকম ছাত্র ছাত্রীর মধ্যে দেওয়া আছে, বা দুই ভাগে টাকা দেওয়া হচ্ছে, এলিগেশন দিতে পারো, বা চকলেট দেওয়া হচ্ছে, এলিগেশন টোটাল এত টাকা। 50 জনের মধ্যে 50 জনই ছাত্র হলে কত টাকা লাগবে, 1500 টাকা। 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্রী হয়, তাহলে কত টাকা লাগবে, একজন ছাত্রী পায় 25 টাকা, 50 জন ছাত্রী 1250 টাকা। ক্লিয়ার, তোমরা বলবে ক্লিয়ার। এবার এই দুইটার ডিফারেন্স কত, 100, এই দুইটার ডিফারেন্স কত, 1500 থেকে 1350 গেলে 150, রেশিও করো, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 দুগুণে 10, 3 5 15। ক্লিয়ার, চলো হলো। তাহলে সবাই ছাত্র হলে এত টাকা লাগবে, সবাই ছাত্রী হলে কত টাকা লাগবে, আর ওভারঅল দেওয়া হয় কত টাকা, যেটা বাস্তব এটা, আর এগুলো কল্পনা আর কি একটা, হ্যাঁ ছাত্র 2 ভাগ, ছাত্রী 3 ভাগ, টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা কত ভাগ, 5 ভাগ, তাহলে 5-এর ভ্যালু কত, ছাত্র 2 ভাগ, ছাত্রী 3 ভাগ, টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 5 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 50 জন, তাহলে বস 5-এর ভ্যালু তো 50, কত গুণ, তোমরা বলবে স্যার 10 গুণ,
তাহলে 5 এর ভ্যালু যদি 50 হয় কত গুণ? 10 গুণ। তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। তাহলে 10 দুগুণে 20, তাই না? টোটাল ছাত্র 2 ভাগ, ছাত্রী 3 ভাগ, টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু 50 হলে ছাত্রের সংখ্যা 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার 20 হবে। ক্লিয়ার? চল এই কনসেপ্টের আরো আছে বস। একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 50 পয়সা আর কিছু 25 পয়সা। আচ্ছা পয়সায় আছে তো পুরাটা। টোটাল কত টাকা? 12 টাকা। পয়সায় যদি নিয়ে আসো তোমরা বলবে স্যার 1200 পয়সা। তাহলে 12 টাকা মানে কত পয়সা? 1200 পয়সা। ক্লিয়ার? কয়টা কয়েন বলো দেখি? 50 পয়সার কয়েন কয়টি? 30টি। তাহলে মন দিয়ে শুনো। 50 পয়সার কয়টা কয়েন? তোমরা বলবে স্যার 30টা কয়েন। তাহলে 50 পয়সার কয়টা কয়েন আছে বস? 30টা কয়েন আছে। হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ। টোটাল সরি 50 পয়সা 30টা কয়েন কেন? সরি ভাই সরি। 30টা কয়েন আছে টোটাল। কিছু তার মধ্যে 50 পয়সা, কিছু 25 পয়সা, কিছু 50 পয়সা, কিছু 25 পয়সা। দুইটা মিলে বস 30। ওকে। এবার এখানে কি বসবো? টোটাল কত টাকা? 12 টাকা মানে 1200 পয়সা। 30টার মধ্যে 30টাই যদি 50 পয়সার কয়েন হয়, যদি সবগুলাই 50 পয়সার কয়েন, তাহলে কি হবে? তোমরা বলবে স্যার একটা কয়েনই 50 পয়সা। 30টাই যদি 50 পয়সার কয়েন হইতো তাহলে 30টা কয়েনে কত পয়সা হইতো? 1500 পয়সা। আরেকটা কি এখানে কি হবে? 30টার মধ্যে 30টাই যদি 25 পয়সার কয়েন হয় তাহলে কি হবে? সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয় তাহলে একটা কয়েনই 25 পয়সা। তাহলে 30টা কয়েনে কত হবে? 25 গুণন 30, তার মানে 750 পয়সা, তাই না? সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 25 পয়সা, তাহলে 30টা কয়েনে 25 গুণন 30, তার মানে কত পয়সা হবে? 750 পয়সা। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? সবগুলাই যদি আগেরটায় যেমন 50 জনের মধ্যে 50 জনের ছাত্র হলে এত টাকা লাগবে, 50 জনের মধ্যে 50 জনের ছাত্রী হলে একজন এত টাকা, 50 জন এত টাকা। এখানেও কয়েনের ক্ষেত্রেও সেম। 30টার মধ্যে 30টাই যদি 50 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 50, 30টা কয়েনে কত হবে? 1500। 30টা কয়েনের মধ্যে 30টাই যদি 25 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 25, 30টা কয়েনে 750 পয়সা। রাইট? তোমরা বলবে স্যার রাইট। এদের ডিফারেন্স কত? 450। আর এই দুইটার ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 300। রেশিও করো, 0 0 ক্যান্সেল। 15 দিয়ে কাটো, 3 15 45, 15 দিয়ে কাটো, 15 দুগুণে 30। তাহলে 50 পয়সার কয়েন 3 ভাগ, 25 পয়সার কয়েন 2 ভাগ, তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত ভাগ? 5 ভাগ। আর প্রশ্নে বলছে টোটাল কয়েনের সংখ্যা 30টি, তার মানে বস 5 এর ভ্যালুই তো 30। তাহলে 5 এর ভ্যালু যদি 30 হয়, তোমরা বলবে স্যার কত গুণ? 6 গুণ। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 6 গুণ, 3 6 18টি। টোটাল কয়েন 5 ভাগ, 5 এর ভ্যালু 30 হলে 50 পয়সার কয়েনের সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 6 গুণ, তার মানে 3 6 18টি। ক্লিয়ার? চলো আসো। একটি বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে সেম কনসেপ্টের মোট 15 টাকা আছে। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, রাইট? আর 25 পয়সা। তাহলে টোটাল কত টাকা আছে বলে দেখি? 15 টাকা আছে। তাহলে 15 টাকা মানে কত পয়সা? তোমরা বলবে স্যার 1500 পয়সা। চলো এবার খেয়াল করো, টোটাল কয়েন কয়টি? 30টি। 30টা কয়েনের মধ্যে 30টাই যদি 1 টাকার কয়েন হয় তাহলে কি হবে? তাহলে 30টাই যদি 1 টাকার কয়েন হয় তাহলে তোমরা বলবে স্যার একটা কয়েন হচ্ছে 100 পয়সা। তাহলে 30টা কয়েনে কত হবে? 100 গুণন 30। তাহলে 30 আর 100 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 3000 পয়সা, তাই না? সবগুলাই যদি 1 টাকার কয়েন হয়, একটা কয়েনে 100 পয়সা, 30টা কয়েনে 30 গুণন 100, তার মানে 3000 পয়সা। 30টার মধ্যে 30টাই যদি 25 পয়সার কয়েন হয়ে যায় তাহলে কি ঘটবে? কি ঘটবে? একটা কয়েনে 25 পয়সা, তাহলে 30টা কয়েনে কত হবে? 25 গুণন 30। তাহলে 25 আর 30 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 750 পয়সা। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? একটু মাথা খাটাও বস। কি করলাম বলো দেখি? মন দিয়ে শোনো ভাই বাবুন। সবগুলাই যদি 1 টাকার কয়েন হয় তাহলে একটা কয়েনে 100 পয়সা, 30টা কয়েনে 3000 পয়সা। সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 25 পয়সা, 30টা কয়েনে 750 পয়সা। আর মাঝখানে ওভারঅল 15 টাকা মানে 1500 পয়সা। এই দুইটার ডিফারেন্স কত? 750 পয়সা। এই দুইটার ডিফারেন্স কত? 1500 পয়সা। তো রেশিও যদি করো না, 0 0 ক্যান্সেল, 75 একে 75, 75 দুগুণে 150। তাহলে 1 টাকার কয়েন আছে 1 ভাগ, 25 পয়সার কয়েন 2 ভাগ, তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত ভাগ? 2 আর 1 যোগ করো, টোটাল কয়েনের সংখ্যা হচ্ছে 3 ভাগ। 3 এর ভ্যালু কত? টোটাল কয়েনের সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 30 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। টোটাল কয়েন 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 25 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। তাহলে 10 দুগুণে 20টি, হ্যাঁ কি না? তাহলে টোটাল কয়েনের সংখ্যা 20টি। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার।
গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? ওকে, আসো এগুলো অপশন টেস্টও করা যায়, তো আমরা এলিগেশন দিয়ে ডিল করে দিই। কি বলো বস? চলো, কিছু মুরগি আছে আর কিছু ছাগল আছে। টোটাল প্রাণী কয়টা? 43টা। অনেক সময় বলবে 43টা মাথা আছে, মাথা মানে 43টাই প্রাণী, রাইট? একটা প্রাণীর একটাই মাথা থাকে। ওকে, টোটাল পায়ের সংখ্যা কত? 142। মাঝখানে মুরগির নিচে কি বসবস্থা? টোটাল 43টা প্রাণী না, 43টাই যদি মুরগি হয়, যদি হয় তাহলে কি ঘটবে? ওই সেম কনসেপ্ট আগের গোলার মতো মুদ্রার ক্ষেত্রে ওই সরল সুদে যে কনসেপ্ট দিলাম এরকমই কনসেপ্ট। সবগুলাই যদি মুরগি হয় তাহলে কয়টা পা হবে? 43টার মধ্যে 43টাই যদি মুরগি হয়, একটা মুরগির কয়টা পা? 2টা পা। কারো ডাউট আছে? তাহলে 43টা মুরগির 43 দুগুণে 86টা পা হবে, রাইট? সবগুলাই মুরগি হলে পায়ের সংখ্যা হইতো 86। আর সবগুলাই যদি ছাগল হয় তাহলে কি ঘটবে? একটা ছাগলের কয়টা পা থাকে? 4টা পা। সবগুলাই যদি ছাগল হয়, একটা ছাগলের 4টা পা, তাহলে 43টা ছাগলের কয়টা পা হবে? তোমরা বলবে স্যার 172টা, তাই না? সবগুলাই যদি ছাগল হয়, একটা ছাগলের 4টা পা, 43টা ছাগলের 172টা পা, রাইট? এবার এলিগেশন দাও, এই দুইটার ডিফারেন্স কত? এখানে 30, এই দুইটার ডিফারেন্স এখানে দাও, কত হয়? 14 আর 42 কত হয়? 56। এই ভুল করলাম কি কোথাও ভাই? না ভাই, ঠিকই আছে। ছোট করো, এনে হবে 15 আর এখানে 28। তাহলে টোটাল মোট প্রাণীর সংখ্যা কত? মুরগির সংখ্যা 15 ভাগ আর ছাগলের সংখ্যা 28 ভাগ, টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে 43 ভাগ। 43-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? আচ্ছা, 43-এর ভ্যালু তো 43ই। প্রশ্নে টোটাল প্রাণীর সংখ্যা কয়টি? 43টি। 43-এর ভ্যালু যদি 43 হয়, কত গুণ? 1 গুণ। তাহলে মুরগির সংখ্যা হচ্ছে 15 ভাগ, 15-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এইটাও 1 গুণ, 15কে 15টি। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার, তাই না? টোটাল প্রাণীর সংখ্যা 43 ভাগ, 43-এর ভ্যালু 43 হলে মুরগির সংখ্যা 15 ভাগ, 15-এর ভ্যালু 15টি, রাইট? চলো, একটি চিড়িয়াখানায় টিয়া আর হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, সেম কনসেপ্ট। তাদের মোট প্রাণীর সংখ্যা হচ্ছে কত? 200টি। হ্যাঁ, টিয়া আর হরিণ, হ্যাঁ, এলিগেশন দিয়ে করি। এগুলা অপশন টেস্টও করা যায়, আমি এলিগেশন দিয়ে দেখাচ্ছি। বুঝছে? হরিণ যদি 20টা হয়, অপশন টেস্ট করলে কি হবে? হরিণ 20টা হলে বাকি 50টা হবে টিয়া, এভাবে পরে দেখবে পায়ের সংখ্যা মিলে কিনা, তাই না? আর আমরা এলিগেশন দিয়ে করি, খুব একটা ইস্যু হয় না। টোটাল পায়ের সংখ্যা কত? 200, এটা মাঝখানে। টিয়ার নিচে কি লিখবো? টোটাল 70টি প্রাণী না, 70টার মধ্যে 70টাই যদি টিয়া হয় তাহলে কি হইতো? 70টাই যদি টিয়া হয় তাহলে একটা টিয়ার 2টা পা, একটা টিয়ার 2টা পা, তাহলে 70টা টিয়ার কয়টা পা হবে? 70 গুণন 2, তার মানে 140। আবার সবগুলাই যদি হরিণ হয় তাহলে কি ঘটবে? একটা হরিণের কয়টা পা থাকে? 4টা, তাহলে 70টা হরিণের কয়টা পা থাকবে? 4 গুণন 70, তার মানে 280টা পা, তাই না? তাহলে সবগুলাই যদি টিয়া হয়, একটা টিয়ার 2টা পা, তাহলে 70টা টিয়ার 70 দুগুণে 140টা পা। সবগুলাই যদি হরিণ হয়, একটা হরিণের 4টা পা, তাহলে 70টা হরিণের 70টাই যদি হরিণ হয়, যদি হয় তাহলে 280টা পা, রাইট? যদি হয়, যদি। আর এটা তো প্রশ্নে দেওয়া আছে। এই দুইটার ডিফারেন্স 80, এই দুইটার ডিফারেন্স 60। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 4 আর 3। তাহলে টিয়ার সংখ্যা 4 ভাগ, হরিণের সংখ্যা 3 ভাগ, টোটাল প্রাণীর সংখ্যা কত? 4 আর 3 যোগ করে 7 ভাগ, তাই না? টোটাল প্রাণীর সংখ্যা 7 ভাগ, 7-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 70। তাহলে 7-এর ভ্যালু যদি 70 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। তাহলে হরিণের সংখ্যা কত? হরিণের সংখ্যা হচ্ছে 3 ভাগ, 3-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ, তার মানে 3 10 30, তাই না? টোটাল প্রাণীর সংখ্যা 7 ভাগ, 7-এর ভ্যালু 70 হলে হরিণের সংখ্যা বস 3 ভাগ, 3-এর ভ্যালু 30, রাইট? চলো, তাহলে বস পার্ট 1 এখানেই শেষ করছি, 38 অঙ্ক। ওকে, আরো হয়তো দুটো পার্ট লাগবে, হ্যাঁ, আরো অনেক কিছু বাকি আছে মিশ্রণের। আস্তে আস্তে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, আরো দুটো পার্টের মধ্যে পুরো মিশ্রণ কভার করে দেবো। ওকে, তাহলে এই ভিডিওটা যারা পুরোটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি অসুবিধা আরেকবার ব্যাক করে গিয়ে দেখে নিও। আর আরো দুটো পার্ট খুব শীঘ্রই আমি তোমাদের দিয়ে দেবো, পুরো মিশ্রণ একদম ধরে ধরে কভার করবো। এই 3টে পার্ট যদি কেউ দেখে নিতে পারো, মিশ্রণের আর এদিক সেদিক বুঝতে হবে না, একবারই পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ওকে, বাই।